বোয়িং বনাম এয়ারবাস এই দুটো নাম শুনলেই কমার্শিয়াল প্লেনের দুনিয়ার কথা মাথায় আসে, তাই না? কিন্তু ব্যাপারটা শুধু দুটো কোম্পানির মধ্যে একটা প্রতিযোগিতা না। এর পেছনে আছে টেকনোলজি, ডিপ্লোম্যাসি আর পুরো পৃথিবীর আকাশপথ নিয়ন্ত্রণের এক বিশাল লড়াই। চলুন আজ এই লড়াইয়ের গভীরে গিয়ে দেখি আকাশের দখলটা আসলে কার হাত। তবে শুরু করার আগে একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ঠিক এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন আকাশে কতগুলো প্লেন উড়ছে আর তাতে কত লাখ মানুষ বসে আছেন? শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু ঠিক এই মুহূর্তে আকাশে কমপক্ষে ৫,০০০ কমার্শিয়াল প্লেন ভেসে বেড়াচ্ছে, আর তাতে যাত্রী আছেন কয়েক লক্ষ মানুষ। বুঝতেই পারছেন, কমার্শিয়াল এভিয়েশন ইন্ডাস্ট্রিটা $1 ট্রিলিয়ন এক বিশাল খেলা। তো প্রশ্ন হল, এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বিশাল একটা বাজার চালাচ্ছে কারা? উত্তরটা কিন্তু যতটা জটিল মনে হচ্ছে ততটা না। সত্যি বলতে কমার্শিয়াল প্লেনের পুরো বাজারটাই আসলে মাত্র দুটো কোম্পানির দখলে। একদিকে আমেরিকার বোয়িং আর অন্যদিকে ইউরোপের এয়ারবাস। বিজনেসের ভাষায় এই অবস্থাকে বলে ডুওপোলি। কারণটা খুব সোজা। একটা প্লেন বানানোর কোম্পানি খোলা তো আর মুদি দোকান দেওয়ার মতো না, তাই না? এর জন্য যে পরিমাণ রিসার্চ, টাকা পয়সা আর কঠিন সেফটি রুলস মানতে হয়, তা অন্যদের জন্য প্রায় দুর্ভেদ্য একটা দেয়াল তৈরি করে রেখেছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, পৃথিবীতে যত প্লেন এখন উড়ছে তার প্রায় ৮০% এই দুটো কোম্পানির বানানো। বাকি মাত্র ২০% অন্য সব কোম্পানি মিলিয়ে তৈরি করে। আধিপত্যটা তাহলে বুঝুন। কিন্তু এই লড়াইটা শুধু কে কতগুলো প্লেন বিক্রি করল তার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন হয়ে দাঁড়িয়েছে শক্তি, প্রভাব আর গ্লোবাল ডিপ্লোমেসির এক বিরাট খেলা, যেখানে দেশের প্রধানরাও জড়িয়ে পড়েন। ব্যাপারটা যখন বিলিয়ন বিলিয়ন ডলারের হয় তখন এই কোম্পানিগুলোর চিফ সেলসম্যান হিসেবে মাঠে নামেন খোদ তাদের দেশের প্রেসিডেন্টরা। এই ধরুন ২০২৩ সালের কথা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভিয়েতনাম সফরে গেলেন, আর সেখান থেকে বোয়িংয়ের জন্য প্রায় $৮ বিলিয়ন একটা ডিল ফাইনাল করতে সাহায্য করলেন। এক সময় শত্রু একটা দেশের সাথে এই চুক্তিটা ছিল একটা বিরাট ডিপ্লোম্যাটিক চাল। আর ঠিক একই জিনিস আমরা দেখি অন্য পক্ষেও। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এলেন ঢাকায়, আর তৎকালীন প্রধানমন্ত্রীকে ১০টা এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন। একই খেলা, শুধু খেলোয়াড় আলাদা। এই ভূ-রাজনীতির খেলাটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় শায়দ বাংলাদেশকে দেখলে। দেখুন, ঐতিহ্যগতভাবে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু বোয়িং ব্যবহার করে। কিন্তু আমেরিকার সাথে যখন সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছিল, তখন আগের সরকার ঝুঁকেছিল ইউরোপের এয়ারবাসের দিকে। আবার দেখুন, সরকার বদলের পর নতুন করে বোয়িং কেনার কথা ভাবা হচ্ছে। কি বুঝলেন? প্লেন কেনাটা এখানে শুধু একটা কেনাকাটা না, এটা একটা বিরাট পলিটিক্যাল স্টেটমেন্ট। একটা সময় ছিল যখন সেফটির দিক থেকে বোয়িংয়ের ওপর মানুষের ছিল অগাধ আস্থা। একটা কথা তো চালুই হয়ে গিয়েছিল, ইফ ইট এন্ট বোয়িং, আই এন্ট গোয়িং। মানে প্লেনটা বোয়িং না হলে আমি যাবই না। কিন্তু এই ১০০ বছরের আস্থার দেয়ালে একটা বড় ফাটল ধরতে যাচ্ছিল। বোয়িংয়ের সবচেয়ে সফল প্লেন হল 737। তো তারা এর একটা নতুন ভার্সন আনল, 737 ম্যাক্স। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল এয়ারবাসের সুপার সাকসেসফুল আর তেল সাশ্রয়ী A320 নিওকে টেক্কা দেওয়া। কিন্তু অনেকেই বলেন, এই প্রতিযোগিতায় জিততে গিয়েই বোয়িং হয়তো একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছিল। আর সেই তাড়াহুড়োর ফল হল ভয়ঙ্কর। ২০১৮ সালের অক্টোবর ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটা নতুন 737 ম্যাক্স ক্র্যাশ করল। ১৯০ জন মানুষ মারা গেলেন। এর ঠিক ৫ মাসও পেরোয়নি ২০১৯-এর মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের আরেকটা 737 ম্যাক্স ক্র্যাশ করল। এবার মারা গেলেন ১৫৭ জন। দুটো ভয়াবহ দুর্ঘটনার পর বিশ্বজুড়ে সব 737 ম্যাক্সকে মাটিতে নামিয়ে আনা হল। বোয়িংয়ের জন্য এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। তো সেই সংকট কাটিয়ে এখন লড়াইটা কোথায় এসে দাঁড়িয়েছে? এখনকার মূল যুদ্ধক্ষেত্র হল লং হল, মানে দূরপাল্লার ওয়াইড বডি প্লেনের বাজার। এখানে মাঠে নেমেছে দুই টাইটেন। একদিকে আছে বোয়িংয়ের বহুল প্রতীক্ষিত কিন্তু বেশ কয়েকবার ডিলে হওয়া 777X, আর অন্যদিকে আছে এয়ারবাসের পরীক্ষিত সৈনিক A350-1000। এই দুটো প্লেনই ঠিক করে দেবে দূরপাল্লার ফ্লাইটের ভবিষ্যৎ। চলুন একটু সংখ্যাগুলো দেখি। যাত্রী নেওয়ার দিক থেকে বোয়িং 777X সামান্য এগিয়ে, প্রায় ৩৮৪ থেকে ৪২৬ জন যাত্রী নিতে পারে, আর এয়ারবাস A350 নিতে পারে ৩৫০ থেকে ৪১০ জন। কিন্তু আসল খেলাটা হচ্ছে রেঞ্জে, মানে একবারে কত দূর যেতে পারে। এখানে কিন্তু এয়ারবাস পরিষ্কার ব্যবধানে এগিয়ে।
আর সবচেয়ে বড় কথা কি জানেন, A350 অলরেডি আকাশে উঠছে, কিন্তু বোয়িংয়েরটা ডেলিভারি শুরু হতেই 2026 বা 2027 সাল। দামে আবার এয়ারবাস কিছুটা সস্তা। এই চার্টটা দেখলেই রেঞ্জের পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। এয়ারবাস A350 প্রায় 1,500 নটিক্যাল মাইল বেশি যেতে পারে। আর ঠিক এই কারণেই অস্ট্রেলিয়ার ক্যান্টাস এয়ারলাইন্স তাদের যে 20 ঘন্টার ননস্টপ ফ্লাইট আছে, যেটাকে ওরা বলে প্রজেক্ট সানরাইজ, সেটার জন্য বোয়িংকে বাদ দিয়ে এয়ারবাসকেই বেছে নিয়েছে। তো এত কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে আকাশের দখলটা আসলে কার হাতে? কে জিতছে এই লড়াইয়ে? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে ছবিটা বেশ পরিষ্কার। এয়ারবাসের হাতে প্রচুর অর্ডার আছে, তারা টাইমলি ডেলিভারি দিচ্ছে, আর মার্কেটের আস্থাটাও তাদের দিকেই। অন্যদিকে বোয়িং তাদের সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের উপর রেগুলেটরদের কড়া নজর, প্রোডাকশন নিয়েও সমস্যায় আছে। কাজেই এই মুহূর্তে নির্ভরযোগ্যতার বিচারে এয়ারবাস অনেকটা এগিয়ে। বোয়িং 777X এখনও পর্যন্ত একটা দারুণ প্রতিশ্রুতি, কিন্তু সেটা তো এখনও বাস্তবতা নয়। তবে বোয়িংকে এত সহজে বাতিল করে দেওয়াটাও ঠিক হবে না। তারা কিন্তু কামব্যাক করার জন্য মরিয়া হয়ে লড়বে। তাই শেষ প্রশ্নটা এটাই, এই বিশাল লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবে? টেকনোলজি, বিলিয়ন বিলিয়ন ডলারের খেলা, নাকি পর্দার আড়ালের কূটনীতি? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।